জাতিসংঘে এবারের ভাষণে বাংলাদেশের নির্বাচন আয়োজনের বিষয়ে বিশ্ববাসীকে বার্তা দেবেন ডক্টর ইউনূস, জানালেন প্রেস সচিব। ফেব্রুয়ারি প্রথমার্ধে ইলেকশন করতে যাচ্ছি এবং এটা একটা ফ্রি, ফেয়ার, পিসফুল, ক্রেডিবল এবং খুবই উৎসব মুখর একটা ইলেকশন হবে। সন্ধ্যা নামলেই ঢাকার দর্শনীয় স্থানে চুরি, ছিনতাই, আতঙ্ক, কর্মসংস্থান সংকট ও বেকারত্বে বাড়ছে অপরাধ, বলছেন গবেষকরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন চলছেই, চাকসুতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। তাইওয়ানে সুপার টাইফুন রাগাসার আঘাতে ১৪ জনের মৃত্যু, হংকংয়ে ৭ শতাধিক ফ্লাইট বাতিল, স্থবির জনজীবন। স্বাগত এখন বাণিজ্যে, সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। শুরুতে জাতিসংঘের সাধারণ অধিবেশনের খবর। জাতিসংঘে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি নেদারল্যান্ডসের রানি ও বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্ব নেতাদের এবার এমন বার্তাই দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন মাহমুদ রাকিব। ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের দ্বিতীয় দিন সকালে উদ্বোধনী অধিবেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে অংশ নেন বিশ্বের শীর্ষ নেতা ও রাষ্ট্রপ্রধানরা। বৈশ্বিক শান্তি, যুদ্ধ সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন ছিল এ অধিবেশনের মূল বিষয়। পরে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যেখানে বাংলাদেশের রপ্তানির সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, দারিদ্র্য বিমোচন এবং উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানো নিয়ে আলোচনা হয়। নেদারল্যান্ডসের রানী দ্বিতীয় ম্যাক্সিমার সাথেও আলোচনায় আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ঋণ, নারী উদ্যোক্তা ও ডিজিটাল ফাইন্যান্সের উন্নয়ন নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস তার সারা জীবনই মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করেছেন, সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করেছেন। উনি মিটিংয়ে জানিয়েছেন যে কিভাবে বাংলাদেশের ফিনান্সিয়াল ইনক্লুশন বাড়ানোর জন্য এই গভর্নমেন্ট কি কাজ করছে এবং সামনে আরো কি পদক্ষেপ নেবে। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডাব্লিউটিওর হেল্প চেয়েছি। দ্বিতীয় দিন রাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে রিসিপশনে যোগদান করে নৈশভোজে অংশ নেন ডক্টর ইউনূস। দ্বিতীয় দিনের কর্মসূচিতে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে জাতীয় নির্বাচনের বিষয়টি বারবার উঠে আসে, যা ইতিহাসের সবচেয়ে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বিশ্ববাসীকে এমন বার্তাই দিয়েছেন। ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফর নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তার প্রেস সচিব। মূল মেসেজ হচ্ছে যে আমরা ফেব্রুয়ারিতে ১৫ ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারি প্রথমার্ধে ইলেকশন করতে যাচ্ছি এবং এটা একটা ফ্রি, ফেয়ার, পিসফুল, ক্রেডিবল এবং খুবই উৎসব মুখর একটা ইলেকশন হবে এবং সেটার বিষয়ে পুরো বিশ্ববাসীকে জানানো। যদিও দ্বিতীয় দিনের এত আয়োজন থাকলেও প্রেস সচিবের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল বিমানবন্দরের রাজনৈতিক নেতাদের উপর হামলার বিষয়টি। প্রেস সচিব জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি যুক্তরাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছে। আওয়ামী লীগ তো কি করতে পারে আমরা তো জুলাই অগাস্টে দেখেছি। হেন কোনো অপকর্ম নাই যে তারা করতে পারে না। এখন দেখেন তার কোনো বন্ধু নাই, তারা কোথায় গিয়ে থেকেছে। হ্যাঁ, রাস্তার ছেঁচড়াদের মতো তাদের অবস্থা। বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের নিরাপত্তায় বাংলাদেশ হাইকমিশনের অবহেলা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, রাজনৈতিক ৫ নেতারই বিমানবন্দর থেকে তাদের সাথে বের হওয়ার কথা ছিল। ঢাকা থেকে ওই বিষয়ে আমরা প্রিপারেশন নিয়েছি এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের লিস্টও গিয়েছে এবং সেই অনুযায়ী তারা নেমে আমাদের সাথে যেই কনভয়, সেই কনভয় নিয়ে আসবেন। ওনারা আধা ঘন্টা ওইখানে বসেও ছিলেন, কিন্তু একটা ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে ওই দিক দিয়ে আসছে
ফলে যেটা হয়েছে যে ওইদিকে আমাদের প্রিপারেশনটা হতে ছিল না। আর আওয়ামী লীগের লোকরা যে এরকম করবে সেটা অবশ্যই আমাদের তরফ থেকে বলা হয়েছিল, কিন্তু কমিউনিকেশন কিছু গ্যাপ হয়েছে, এগুলো নিয়ে আমরা দেখছি। বিমানবন্দরের অপ্রীতিকর পরিস্থিতির পর সফরের দ্বিতীয় দিন বাংলাদেশ থেকে আসা প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামাত ও এনসিপির 6 শীর্ষ নেতৃত্বকে কোনো আনুষ্ঠানিক কর্মসূচিতে দেখা যায়নি। এমনকি সফরের দ্বিতীয় দিন তারা যে হোটেলে অবস্থান করছেন সেই হোটেলের লবিতেও তাদের দেখা যায়নি। যদিও সরকার বলছে নিউ ইয়র্কে সফররত প্রধান উপদেষ্টার বহরের প্রত্যেকের নিরাপত্তার জন্যই নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। মাহমুদ রাকিব, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনকে বিভিন্ন দেশ রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে হামাসকে সমর্থন করছে বলে জাতিসংঘে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। তবে গাজা যুদ্ধের অবসান চান বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, শান্তিতে নোবেল পেতে হলে ট্রাম্পকে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। শর্ত সাপেক্ষে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে ইতালি। জাতিসংঘের মহাসচিব বলছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আগ পর্যন্ত তিনি হাল ছাড়বেন না। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। জাতিসংঘের ৮০তম অধিবেশনের ভাষণে সংস্থাটির করা সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় তিনি অভিযোগ করেন, বিভিন্ন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে মূলত হামাসকে পুরস্কৃত করছে। অবিলম্বে গাজায় যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে জিম্মিদের মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ট্রাম্প। এরই মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্যের বাকি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এদিকে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ফিলিস্তিনি সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকার তীব্র সমালোচনা করেন বিশ্ব নেতারা। তবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি পাল্টা অভিযোগ করেন, বিভিন্ন দেশ একতরফাভাবে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে শান্তির পথকে বাধাগ্রস্ত করছে। যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের প্রতিবাদ জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া মানে হামাসকে সমর্থন করা নয়। ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলা ফ্রান্স ভুলে যায়নি। নিউ ইয়র্কে এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প যদি শান্তিতে নোবেল চান তবে তাকে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে। ইসরায়েলের উপর চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পেরই আছে বলে মন্তব্য করেন ম্যাক্রো। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গাজার ভয়াবহতার ছবি তুলে ধরে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে ১ ডজন দেশের প্রতি আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট। গাজায় গণহত্যার কথা তুলে ধরেন এরদোয়ান। গাজা যুদ্ধ বন্ধে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব সহ মুসলিম বিশ্বের ৮ দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে গাজা সংকট সমাধানে বেশ ফলপ্রসূ আলাপ হয়েছে বলে জানান ট্রাম্প। ইসরায়েলও শান্তি আলোচনায় শিগগিরই যোগ দেবে বলে আশা তার। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ অধিবেশনে তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তিনি হাল ছাড়বেন না। তানভীর জনি, এখন বিশ্ব। হাঁসের মাংস খেতে চলে যাচ্ছেন পূর্বাচল, রাতের স্নিগ্ধতা উপভোগ করতে যাচ্ছেন হাতির ঝিল, কিংবা পরিবার নিয়ে মুক্ত হাওয়ায় ঘুরতে যাচ্ছেন দিয়াবাড়ি। সর্বস্ব হারানোর আগে আপনি জানতেই পারছেন না শিকারি চিলের মতো আপনার জন্য অপেক্ষা করছে অপরাধীরা। ধারালো অস্ত্রের আঘাতে সর্বস্ব কেড়ে নিয়ে এসব অপরাধীরা আপনাকে ঠেলে দিতে পারে মৃত্যুর মুখে। সমাজ বিশ্লেষকরা বলছেন, অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে ঢাকার দর্শনীয় স্থানগুলো, তাই সুযোগ নিচ্ছে অপরাধীরা। জামাল খানকে নিয়ে আরিফ হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সন্ধ্যা ৭টা, পূর্বাচলের বালু ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পূর্বাচলের দিকে যাওয়ার যে সড়কটি, সেই সড়কটির সড়কবাতি প্রতিটি এখানে বন্ধ। আর এই সুযোগ কাজে লাগায় ছিনতাইকারীরা। প্রায় প্রতিনিয়তই এই সড়কে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে। এছাড়া বিভিন্ন সময় হত্যা করে লাশ ফেলে যাওয়ার মতো ঘটনা ঘটে।
পূর্বাচলের বালু ব্রিজের কাছে ছিনতাই ডাকাতি নিত্যদিনের ঘটনা। সন্ধ্যা নামলেই অজানা অনিশ্চয়তা ঘিরে ধরে মানুষদের। কিছুদিন আগে এখান থেকে ওই যে একটা মহিলার ব্যাগ থেকে আপনার মানে বুয়া পুলিশ সাইজা লয়ে গেছে 30,000 টাকা, পরে চেন বস্তায় হাত পা বাঁধতে তুই ফালাই তুই জায়গা, মোটরসাইকেল নেগা, তারপর হুন্ডার নেগা। এলাকার লোকের অনেক গাড়িগুলো এভাবে নিয়ে গেছে। আমার এক গুঞ্জামার গাড়ি নিয়ে 3টা। এই রাস্তার আশেপাশে তো বাড়িঘর নাই, বাড়ি তো গুরুত্ব আমরা গরম করছি। আমরা বড় দিন সকালবেলা হুন্ডি রাস্তাঘাটে ফালাই চলাই ঠিক আছে এই ধরনের। প্রথম এইদিকে আসছি, আমার নিজের থেকে ভয় লাগছে, কিন্তু এইদিকে রাস্তাঘাটও খুব চিনি না, অন্ধকার ভিতরে। ছিনতাই ডাকাতি ও চুরির কারণে অতিষ্ঠ এলাকাবাসী। দেখার নেই কেউ। ছিনতাই অথবা চুরির পরে অভিযোগ করলেও মেলে না সুরাহা। পূর্বাচলে ঘুরতে আসা মানুষদের সর্বস্ব হারানোর ঘটনা এলাকাবাসী শুনলেও অপরাধী ধরা পড়ার ঘটনা খুবই কম। পূর্বাচলে রাতে ঘুরতে আসা মানুষরা এখন সময় কাটায় অনিশ্চয়তায়। আমরা আসলেও মানে রিস্ক নিয়ে আসি, সেফটি নেই আমাদের জন্য, যে আমরা যেখানে আসছি এটা কোনো নিরাপত্তা নাই। একই চিত্র হাতিরঝিলে। এখানে একসময় ঘুরতে আসতো যান্ত্রিক নগরের জাতাকলে পড়ে হাঁপিয়ে ওঠা মানুষরা, কিন্তু সেই চিত্রের পরিবর্তন হয়েছে এখন। দেখে বোঝার উপায় নেই এটি একটি ল্যাম্পপোস্ট, কারণ এর থেকে বাতি খুলে নিয়ে যাওয়া হয়েছে অনেক আগেই। এছাড়া বৈদ্যুতিক তারের সংযোগও চুরি করে নিয়ে গেছে চোরচক্র। এই চিত্র শুধু এই ল্যাম্পপোস্টের নয়, অধিকাংশ ল্যাম্পপোস্ট হাতিরঝিলে। আমরা কথা বলেছিলাম এখানকার স্থানীয় মানুষদের, তারা বলছেন এই অন্ধকারের সুযোগ নিচ্ছে অপরাধ চক্র। আমার কাছ থেকে যখন আমার ফোন মানিব্যাগ চিন্তা করবে, আমি তো চাইবো যেগুলো বাঁচাতে। এখন আমাকে তো আপনার কোনো অস্ত্র দিয়ে তো আঘাতও করতে পারে, এটা তো আমার প্রাণনাশেরও বিষয় আছে। ধরুন আমরা তো এখানে আসি হাতিরঝিলে আসি হচ্ছে মানে রিফ্রেশমেন্টের জন্য অথবা পরিবার নিয়ে ঘোরার জন্য। এখন এখানে এসে যদি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে তো আমরা চিন্তার বিষয় একটা। একই চিত্র দিয়াবাড়ির। রাত নামলেই চুরি এখানকার নিত্যদিনের ঘটনা। এই ব্রিজের মাথা তো অনেক সময় চিন্তাই হয়। রানিং এর মধ্যেতেই মনে করেন রিক্সা থেকে মোবাইল চিন্তা করে হুন্ডারে রানিং হুন্ডারে এইগুলো করে। রাজধানীর 50টি থানার মামলা বিশ্লেষণ করে দেখা যায় জুলাই মাসে শুধু ঢাকায় খুন হয়েছে 75 জন এবং আগস্ট মাসে খুন হয়েছে 32 জন। ছিনতাই ও জোরপূর্বক কেড়ে নেয়ার ঘটনায় জুলাই মাসে 4টি ও আগস্ট মাসে 3টি মামলা হয়েছে, অথচ বাস্তব চিত্র ভিন্ন। কি বলছে বিশ্লেষকরা? আমরা 2-1 দিন আগে দেখলাম যে পুলিশের পক্ষ থেকে বলাই হচ্ছে যে রাতে হাতিরঝিল এড়িয়ে যাওয়ার জন্য। তাহলে এই প্রশ্নে আসলে আইনশৃঙ্খলা বাহিনী বা সিটি কর্পোরেশনের ব্যবস্থাটা কোথায়? আমরা তো সেইভাবে কোনো ব্যবস্থা দেখি না। তাহলে নাগরিককে অনিরাপদ রেখে বিনোদন অথবা অবসর সময় কাটানোর যে এই প্রসঙ্গকে সামনে এনে যেভাবে স্থানগুলো অনিরাপদ হচ্ছে ক্রমান্বয়ে, এটি তো আস্তে আস্তে বিনোদনের নামে অপরাধীদের অরণ্যে পরিণত হচ্ছে। পুলিশ বলছে বিনোদন কেন্দ্রের নিরাপত্তায় প্রস্তুত আছে তারা। প্রয়োজনে 999-এ ফোন দিলেই পুলিশ সহায়তার জন্য চলে আসবে। দিয়াবাড়িতে বা আপনার পূর্বাচলে বা হাতিরঝিলে যে কয়টা বেওয়ারিশ লাশ ইতিমধ্যে পাওয়া গেছে বিভিন্ন সময়ে, সেগুলো দেখা যায় ঘটনাগুলো অন্য জায়গায় ঘটেছে। এখানে কোনো একটা সময়ে লাশগুলো কে বা কারা ফেলে গেছে। এইখানকার নিরাপত্তা সবসময় আমরা প্রদান করে আসছি এবং কোনো রকম নিরাপত্তা ঝুঁকি যদি কেউ অনুভব করেন, সাথে সাথে পুলিশকে অবহিত করলে আমাদের নিকটস্থ যে পেট্রোল টিমগুলো রয়েছে তারা দ্রুততম সময়ের ভিতরে সেখানে সাড়া দিবে। অপরাধীদের তথ্য দিয়ে সহায়তা করার জন্য নগরবাসীদের আহ্বান জানিয়েছে পুলিশ। এতে নিরাপদ হবে দর্শনীয় স্থানগুলো, দাবি তাদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। গেল 12 সেপ্টেম্বর কূটনৈতিক পাড়া খ্যাত গুলশানের একটি পোশাকের শোরুমে ফিল্মি কায়দায় ঘটেছে চুরির ঘটনা। গেল বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ঢাকা মহানগরীতে চুরির ঘটনায় মামলা হয়েছে প্রায় 2500। পুলিশ বলছে আগের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে ব্যক্তির দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার পরামর্শ বিশেষজ্ঞদের। ওমর ফারুকের প্রতিবেদনে বিস্তারিত। 12 সেপ্টেম্বর ভোর 5টা, গুলশান 1-এর প্রধান সড়ক।
সাদা প্রাইভেট কার থেকে নামলেন 3 যুবক। গাড়ি থেকে নেমেই একটি পোশাকের শোরুমের তালা ভাঙার চেষ্টা চালায় একজন, অন্য দুজন খেয়াল রাখে চারপাশে। সিসিটিভির ক্যামেরায় ধরা পড়া ডাকাতির চিত্র যা হার মানায় সিনেমার দৃশ্যকেও। ফুটেজে আরও দেখা যায় মুহূর্তেই শোরুমে ঢুকে ফিল্মি কায়দায় হাতিয়ে নেওয়া হয় কয়েক লাখ টাকা। গুলশানের মতো নিরাপত্তা বেষ্টিত এলাকায় এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ভুক্তভোগীরা। 5:33 আমরা দেখি যে একটা সিসিটিভি ফুটেজে দেখলাম একটা গাড়ি আসলো, এসে অনেকটা ছায়ার মতো গাড়িটাকে রেখে এত সহজভাবে কিভাবে একটা গাড়ি এসে যেটা আসলে নেম প্লেটও ইউজ করতে পারছে। অভিজাত এলাকায় এই ধরনের ঘটনা আসলে আমরা তো চিন্তাই করতে পারিনি। কারণ আমরা যদি চিন্তা করতে পারতাম বা এই ধরনের কিছু আজ থাকতো, আমাদের থাকতো, তাহলে কিন্তু আমরা আগে থেকে আমাদের সিকিউরিটি আরো স্ট্রং করে দিতাম বা আমরা আমাদের পার্সোনাল সিকিউরিটি রাখতাম। ঢাকা মহানগর পুলিশের তথ্য মতে গত বছরের জানুয়ারি থেকে এই বছরের জুলাই পর্যন্ত রাজধানীতে চুরির ঘটনায় ডিএমপির 8টি বিভাগে মোট 2400 মামলা রুজু করা হয়েছে। পুলিশ বলছে রাজধানীতে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। আগের তুলনায় পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। গত আগস্ট মাসে 2টো ডাকাতির ঘটনা রেকর্ড হয়। এই সময়ে আপনার 52টির মতো দস্যুতার ঘটনা রেকর্ড হয় আমাদের 50টি থানায়, আর 132টা চুরির ঘটনা রেকর্ড হয়। যেসব ঘটনা ঘটছে এইখানে আমরা চেষ্টা করছি সেগুলো তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা। বৈধ কর্মসংস্থান কমা ও বেকারত্বের হার ক্রমান্বয়ে বাড়ার ফলে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে বলে জানান সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। অপরাধ নিয়ন্ত্রণে ব্যক্তির দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার পরামর্শ তার। এখন চুরি ডাকাতি ছিনতাই করার জন্য আলাদা আলাদা করে পেশাদারি চক্রই তৈরি হয়েছে, নানা গ্যাং তৈরি হয়েছে। তাদের কাছে দেশি বিদেশি অস্ত্র আছে, প্রশিক্ষণ পর্যন্ত নাই, এই অভিযোগ পর্যন্ত আছে যে রাষ্ট্র তার সকল নাগরিকের জন্য তার যোগ্যতা, তার দক্ষতা, তার সক্ষমতা, তার ইচ্ছা অনুযায়ী বৈধ কর্মের ব্যবস্থা করতে পারছে না। তাহলে যতক্ষণ পর্যন্ত সে বৈধ কর্মের ব্যবস্থা করতে পারবে না ততক্ষণ পর্যন্ত একটা অংশ নানাভাবে অপরাধমুখী হবে। পুলিশি কার্যক্রম বাড়ানোর পাশাপাশি সামাজিকভাবে সমন্বিত প্রতিরোধ গড়ে তুললে এ ধরনের ঘটনা অনেকটা কমে আসবে বলে মনে করেন তিনি। ওমর ফারুক, এখন, ঢাকা। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন এই মামলার বিশেষ তদন্তকারী অফিসার, যা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন সাক্ষ্য দেয়া কার্যক্রম শুরু হয়েছে কিনা? উজ্জ্বল, মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলা হয়েছে সে মামলায় আজকে মূলত সাক্ষ্য দিবেন এই মামলারই বিশেষ তদন্ত কর্মকর্তা এই ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তিনি মূলত এই মামলার যেই এই ম্যাটেরিয়ালসগুলো ছিল সেগুলোর তিনি তদন্ত করেছেন এবং সেই অনুযায়ী তিনি আজকে মূলত সাক্ষ্য দিবেন সেটি, এবং ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষ যা গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে। তবে এখনও ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়নি। 11টার পরপরই মূলত প্রতিদিন ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এর আগে এই মামলারই প্রায় 51 জন সাক্ষ্য দিয়েছেন। সেখানে সাধারণ সাক্ষীরা ছিলেন, ভুক্তভোগী ছিলেন, অনেক জুলাই যোদ্ধা ছিলেন, পাশাপাশি আহত যারা হয়েছেন এই জুলাই আগস্টের গণহত্যায় সেখানে তারা মূলত সাক্ষ্য দিয়েছেন। কিছু প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন, সাংবাদিক সাক্ষ্য দিয়েছেন, এবং তাদের এই পুরো সাক্ষ্য জুড়ে ছিল কিভাবে নির্বিচারে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে সেই বর্ণনা উঠে এসেছে। এবং যেহেতু সাধারণ যে সাক্ষী এই মামলার সেই সাক্ষ্য শেষ হয়েছে, এবং গতকালকে এই মামলায় সাক্ষ্য দিয়েছিলেন সিআইডির ফরেন্সিক বিশেষজ্ঞ, পাশাপাশি ডিএমপির একজন ওয়্যারলেস অপারেটর, তিনি সাক্ষ্য দিয়েছেন। সেখানেও তিনি বলেছিলেন যে শেখ হাসিনার নির্দেশেই এই ছাত্র জনতার উপর গুলিনি চালানো হয়। পাশাপাশি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানকে তিনি অভিযুক্ত করেছেন, কারণ তিনি মূলত ওয়্যারলেসের মাধ্যমে এই ঢাকা সহ আশপাশে যারা পুলিশের ইউনিট ছিলেন সেখানে সকলকে যেখানেই সমাবেশ সেখানেই নির্বিচারে গুলি করার নির্দেশ দিয়েছিলেন। এই সাক্ষ্য তিনি গতকালকে আদালত এই ট্রাইব্যুনালে দিয়েছেন, এবং আজকে মূলত
যে মামলার যে বিশেষ তদন্তকারী অফিসার অর্থাৎ ট্রাইব্যুনালের যিনি প্রসিকিউটর রয়েছেন তানভীর হাসান জোয়া, তিনি মূলত আজকে সাক্ষ্য দিবেন। কারণ এই মামলার তিনি শুরু থেকে এই মামলার সঙ্গে যুক্ত আছেন এবং মামলার ফরেনসিক থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম তিনি এই পরীক্ষা নিরীক্ষার সঙ্গে তিনি জড়িত রয়েছেন, যার কারণে তিনি মূলত এই মামলায় সাক্ষ্য দেবেন। এবং বলা যায় যে এই যে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই মামলার সাক্ষ্য একেবারেই শেষ পর্যায়ে। এর আগে প্রসিকিউশন থেকে বলা হচ্ছিল যে সাক্ষ্য গ্রহণ শেষ হলেই মামলার দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করা হবে। বলা যায় যে খুব দ্রুত এই মামলার রায় পর্যন্ত পৌঁছে যেতে পারে, এই কথা কিন্তু ট্রাইব্যুনাল থেকে আসলে বলা হচ্ছে। তবে আজকে যেহেতু সরাসরি সম্প্রচার করা হবে, সেখানে কোন কোন বিষয়গুলো তার সাক্ষ্যতে উঠে আসে এই বিষয়গুলো পরবর্তীতে আর বিস্তারিত জানা যাবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন রাব্বি হোসেন। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অব্যাহত রয়েছে শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। বন্ধ আছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ প্রশাসনিক কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন মারুফ হাসান। মারুফ, শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচির দাবিগুলো কি আর প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। উজ্জ্বল, গত 4 দিন ধরে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ শাটডাউন যে কর্মসূচি সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছে। তাদের এখন যে দাবিটি সেটি হচ্ছে গত কয়েকদিন আগে যে বিষয়টি ঘটেছিল, উপাচার্যকে অবরুদ্ধ করে সেখানে পোষ্যকোটা ইস্যুতে শিক্ষার্থীরা শিক্ষকদের যে লাঞ্ছনার যে ঘটনাটি ঘটেছে তার প্রতিবাদ স্বরূপে তারা কিন্তু এই ক্লাস পরীক্ষা এবং একাডেমিক সহ প্রশাসনিক যেসব কার্যক্রম আছে সেগুলো থেকে নিজেদেরকে দূরে সরে রেখেছেন এবং তারা একাডেমিক পরিসরে যে ক্লাস পরীক্ষা যেগুলো চলমান ছিল আগে সেগুলো কিন্তু বন্ধ রেখেছে। পাশাপাশি প্রশাসনিক এবং দাপ্তরিক যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু তারা বন্ধ রেখেছেন। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে লিচুতলা আছে সেখানে কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে অবস্থান নিয়েছে এবং তারা সেখান থেকে যে দাবিটি বারবারই বলছেন যে দ্রুত সময়ের মধ্যে সেই দিনের ঘটনায় যারা জড়িত ছিল যেসব শিক্ষার্থী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং বিশ্ববিদ্যালয় থেকে তাদের সর্বোচ্চ শাস্তি স্বরূপ তাদেরকে বহিষ্কার পর্যন্ত করতে হবে, এমনটা দাবি করছেন। পাশাপাশি তাদের আরেকটি যে দাবি সেটি হচ্ছে প্রাতিষ্ঠানিক সুবিধার নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ছেলে মেয়েদের ভর্তির যে সুযোগ সুবিধা আগে চলমান ছিল সেই সুযোগ সুবিধাগুলো আবারও যাতে চালু করা হয়, এখানে বিশ্ববিদ্যালয়ের থেকে যাতে তাদেরকে এই সুযোগ সুবিধা বঞ্চিত না করা হয়, এমন দাবি কিন্তু তারা উত্থাপন করছেন। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে বেশ কয়েকবার কিন্তু আলোচনায় বসেছেন এবং আলোচনার পরেও তাদের সঙ্গে সিদ্ধান্তে উপনীত হতে পারেনি এবং যার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত যেহেতু তাদের সঙ্গে আলোচনায় কোনো সিদ্ধান্ত আসতে পারেনি এবং এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে তাদের যে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি সেটি কিন্তু পালন করছেন এবং তারা তাদের যে দাবিগুলো উত্থাপন করেছেন সেই দাবি দেওয়া যদি পূরণ না হয় সে পর্যন্ত তারা তাদের এই শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবেন বলেও কিন্তু আমাদের জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের এখন সার্বিক পরিস্থিতি যদি আমি বলি, এখানে কিছুদিন আগেই রাকসু নিয়ে যে ধরনের উচ্ছ্বাস ছিল প্রার্থী এবং শিক্ষার্থীদের মাঝে সেটি কিন্তু নাই। পূজার ছুটি সহ বিশ্ববিদ্যালয়ের শাটডাউনের কারণেই শিক্ষার্থীরা অনেকেই বিশ্ববিদ্যালয় থেকে তাদের বাসায় চলে গেছেন, যার কারণে পুরো বিশ্ববিদ্যালয় এখন অনেকটাই ফাঁকা এবং আমরা দেখতে পাচ্ছি যে একাডেমিক পরিসরে সেখানে তাদের আনাগোনা নাই। পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে রাকসুর নির্বাচনকে কেন্দ্র করে যেমন একটা আমেজ বিরাজ করছিল সেটিও কিন্তু এখন স্থবির হয়ে একদম পড়েছে, যার কারণে বিশ্ববিদ্যালয়ের সার্বিক চিত্র একদমই মন্থর গতিতেই চলছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি আমাদের বলছেন যে দ্রুত সময়ের মধ্যে তারা তাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে নিয়ে বসে একটি যৌক্তিক সিদ্ধান্ত নেবেন যাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক যে কার্যক্রম আছে সেটি দ্রুত সময়ের মধ্যে আবার চালু হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রাণচাঞ্চল্যতা ফিরে পায়, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। উজ্জ্বল, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সবশেষ তথ্য। মারুফ হাসান জানাচ্ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়
কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করা যাবে আজও। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন থাকলেও পরে তা একদিন বাড়িয়ে বুধবার পর্যন্ত করা হয়। এছাড়া আজও প্রার্থীর আপত্তি গ্রহণ করা হবে, সেই সাথে আপত্তি নিষ্পত্তিও করা হবে। বৃহস্পতিবার প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরই মধ্যে মঙ্গলবার 9 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। নির্বাচন কমিশন জানায় বেলা 3:30 পর্যন্ত আবেদন প্রত্যাহার করা যাবে। এছাড়াও কোনো প্রার্থীর ব্যাপারে আপত্তি ও অভিযোগ থাকলে সেটি আজই জানাতে হবে কমিশনকে। এদিকে ডোপ টেস্টের ফলাফলও হাতে পেয়েছে নির্বাচন কমিশন। সব কিছু বিবেচনা করে বৃহস্পতিবার প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এদিকে মঙ্গলবার চাকসু নির্বাচন 3 দিন পিছিয়ে 15 অক্টোবর নির্ধারণ করা হয়। বেশ কয়েকটি দল ও প্যানেল নির্বাচন পেছানোয় সাধুবাদ জানালেও ছাত্র শিবির রাকসুর পর চাকসু নির্বাচন পেছানোকে সন্দেহের চোখেই দেখছে। আর ছাত্রদল এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি। শারদীয় দুর্গোৎসবের আয়োজন বর্ণিল করতে শেষ মুহূর্তের কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। প্রতিমার গায়ে রং তুলির আঁচড় আর নতুন কাপড় জড়ানোর কাজ চলছে পুরোদমে। শারদীয় দুর্গোৎসবের আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন হারুনুর রশিদ। হারুন, জানাবেন এবার জেলায় কতগুলো মণ্ডপে পুজোর আয়োজন হবে আর পূজায় নিরাপত্তা নিয়ে কেমন প্রস্তুতি নিয়েছে প্রশাসন? উজ্জ্বল, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব বা দুর্গাপূজা। এই দুর্গাপূজাকে ঘিরে কিন্তু ব্যাপক আয়োজন চলছে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। আমরা দেখেছি যে মণ্ডপে মণ্ডপে যে পূজার যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য এবং জাঁকজমক আয়োজন করার জন্য যে প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই নিতে শুরু করেছে। বিশেষ করে এই পূজার অন্যতম অনুষঙ্গ হচ্ছে প্রতিমা। সেই প্রতিমা তৈরির কাজও কিন্তু এখন পুরোদমে চলছে। আমরা দেখছি যে ময়মনসিংহ নগরীর যে সমস্ত প্রতিমা তৈরির কারখানা রয়েছে সবগুলোতেই কিন্তু এখন পুরোদমে কাজ চলছে। অর্থাৎ প্রতিমা তৈরির কারিগর যারা রয়েছেন তারা কিন্তু শেষ মুহূর্তের যে কাজ সেটি করতে একদম ব্যস্ত রয়েছেন এবং দিনরাত কাজ করছেন। এবং আমরা এখন যে জায়গাটিতে আছি এটি ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকার একটি প্রতিমা তৈরির কারখানা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই প্রতিমাতে কিন্তু রং তুলির আঁচড় দেওয়ার পর কিন্তু কাপড় পরানো শুরু হয়ে গেছে এবং আমরা দেখছি যে দুর্গার যে প্রতিমা রয়েছে সেই দুর্গার প্রতিমা কিন্তু এখানে ইতিমধ্যেই রঙিন কাপড় পরানো হয়েছে এবং অন্যান্য যে অঙ্গসজ্জার কাজ সেই কাজগুলো কিন্তু এখন চলছে। এবং এখানে শুধু এই কারখানাই নয়, এরকম আরও ময়মনসিংহ নগরীতে 10 থেকে 15টি প্রতিমা তৈরির কারখানা রয়েছে। সবগুলোতেই কিন্তু এখন পুরোদমে কাজ চলছে। পাশাপাশি বিভিন্ন মণ্ডপেও কিন্তু যেখানে পূজা হবে, দুর্গাপূজা হবে, ঠিক সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রতিমা তৈরির কারিগররা কিন্তু তাদের যে কাজ সেই কাজগুলো করছেন। এবছর ময়মনসিংহ জেলায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন সহ 781টি পূজা মণ্ডপে এই শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি এবং এর মধ্যে ময়মনসিংহ মহানগরীতেই 88টি পূজা মণ্ডপ রয়েছে বলে আমরা প্রশাসন থেকে জানতে পেরেছি। এবং এই শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কিন্তু প্রশাসনের দফায় দফায় বৈঠক চলছে। আমরা দেখতে পেয়েছি যে ময়মনসিংহ জেলা প্রশাসন, ময়মনসিংহ জেলা পুলিশ, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি অফিসের উদ্যোগেও কিন্তু শারদীয় দুর্গোৎসবের যে প্রস্তুতির যে প্রোগ্রাম বা আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু দফায় দফায় মিটিং করে কিভাবে এই শারদীয় দুর্গোৎসবকে বর্ণিল করা যায়, সুষ্ঠু সুন্দর এবং শান্তিপূর্ণভাবে এই পূজার আয়োজন করা যায় সেই ব্যাপারে কিন্তু মিটিং চলছে বলে আমরা দেখেছি এবং দফায় দফায় কিন্তু এ বিষয়ে মিটিং চলছে। এবং আমরা এটিও দেখছি যে এখন যে জায়গাগুলোতে প্রতিমা তৈরি করা হচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে, অর্থাৎ পুলিশের নজরদারির মধ্যে রাখা হয়েছে। আমরা দেখেছি যে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আক্তারুল আলম, তাকেও আমরা দেখেছি রাতের বেলায় তার দলবল নিয়ে বিভিন্ন পূজা মণ্ডপ এবং প্রতিমা তৈরির যে কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি পরিদর্শন করছেন। এবং এটি শুধু ময়মনসিংহ শহরেরই নয়, ময়মনসিংহের যে সমস্ত উপজেলাগুলো রয়েছে সবগুলো উপজেলাতেও কিন্তু একইভাবে এই শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে করার জন্যে
তারা কিন্তু এখানে তাদের যে কাজ সেই কাজগুলো কিন্তু করছেন। এবং আমরা কথা বলেছিলাম ময়মনসিংহের জেলা পুলিশের পুলিশ সুপারের সাথে, তিনি যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে এবছর নির্বিঘ্নভাবে শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করার জন্য যে প্রস্তুতি দরকার সব প্রস্তুতি কিন্তু তাদের রয়েছে। ইতিমধ্যেই পূজার যে প্রতিমা তৈরির যে কারখানাগুলো রয়েছে সেখানে পুলিশের নজরদারি রয়েছে এবং আগামী ২৭ তারিখ থেকেই কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপে পুলিশ সদস্য এবং আনসার সদস্যদের মোতায়েন করা হবে। মূলত মহালয়ার মাধ্যমে যে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এটি পূর্ণরূপ পাবে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এবং রোববার সেই ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে শারদীয় দুর্গোৎসবের সর্বশেষ খবর। ময়মনসিংহ থেকে দুর্গাপূজার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন হত্যার বিচারিক কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। তবে হত্যাকাণ্ডের ১ বছর পরও মামলার সাক্ষীরা হুমকি ধুমকির মুখে আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী। তবে সাক্ষীদের সুরক্ষা ও ডাকাত দমনে তৎপর থাকার কথা জানিয়েছে পুলিশ। মন্তোষ বেদজ্ঞর প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজার ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রাম। এখানেই ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর ডাকাতের ছুরিকাঘাতে নিহত হন সেনা কর্মকর্তা মোহাম্মদ তানজিম সারোয়ার নির্জন। তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। ওই ঘটনার পর বদলে গেছে পুরো গ্রামের পরিস্থিতি। এখনও রাত নামলে ভয়ে থাকেন স্থানীয়রা। যে কোনো সময় আবারও ডাকাত দল হানা দিতে পারে এই আতঙ্কে। সেদিন রেজাউল করিম নামে যার বাড়িতে ডাকাত দল হানা দিয়েছিল সেই পরিবারের সদস্যরা এখনো শিউরে উঠেন ঘটনাটি মনে করে। আমাদের বাড়িতে ৬ জন ধরছিল। তানজির স্যার একটা মার্ডার হয়েছে ডাহাতে, ওনাকে ছুরি মারছে, গুলি মারছে। উনি ডাক্তার হাসে নিয়ে যাইতে যাইতে মারা গেছে। এখনো বই লাগে, আবার ডুববে মনে হয়, আবার ডুববে মনে হয়, এরকম বই লাগে আর কি। পূর্ব মাইজপাড়া ও আশপাশের গ্রামবাসীরা জানান সন্ধ্যার পর অতি জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হন না তারা। অধিকাংশ ডাকাতের বসবাস পার্শ্ববর্তী রিজার্ভ পাড়ায় বলে দাবি স্থানীয়দের। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। সবাই আতঙ্কে আছে, কেউ বাইর হইতে চায় না বাড়ি থেকে। ৮টা ৯টা বাজলে এখানে একজন লোকও থাকে না বইয়ে। এখন যারা ডাকাত ধরা পড়ে নাই ওরা আবার আক্রমণ করতে পারে এখানে আমাদের পাড়ার মধ্যে, জন্য সবাই বইয়ে আছে। বিচার অবশ্যই ওয়াই ভরিব, আর জন সন্তান নবাবে আর নানি মানুষ নিবা যা কর্মকর্তা মারি ফেলিয়ে এবেলায় বড় একখান বিচার মনে করিও না দাদা, কঠোর শাস্তি মনে করিও না। মামলায় এরই মধ্যে ৪৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বিচার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে এলেও অভিযোগ উঠেছে আদালত কক্ষেই আসামিরা প্রকাশ্যে সাক্ষীদের হুমকি দিচ্ছেন। আমরা সত্য সাক্ষী দেওয়াতে ওই মেম্বার আমার উপর আজকে গত 3 দিন আগে আমার উপর হামলা করে। আমি নিরাপত্তা নিতে ভুগতেছি। আমি সেনাবাহিনীর সহ এবং উচ্চ পদস্থ কর্মকর্তার কাছে আমি নিরাপত্তা এবং আমার পরিবারের আমার ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা চাচ্ছি। আমি নিরপেক্ষ সাক্ষী যখন কোর্ট উপস্থাপিত করি আমরা, তখন তাদেরকে সে প্রকাশ্যে একেবারে কোর্টে এজলাসে কয়েকবার হুমকি দেয়, দুর্ধর্ষ ডাকাত হেলাল সে এবং হচ্ছে যে মানে জানে মেরে ফেলার হুমকি দেয়। এটা আমরা আসলে কোর্টকে পিটিশন আকারে জানিয়েছি। ঘটনার পর হত্যা ও অস্ত্র আইনে দায়ের হওয়া 2 মামলায় মোট 18 জনকে আসামি করা হয়। এর মধ্যে 12 জন গ্রেপ্তার হলেও বাকি 6 জন এখনো পলাতক। পুলিশ বলছে হত্যার পর মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত অভিযোগপত্র আদালতে দেয়া হয়েছে। আমাদের জেলা পুলিশ থেকেও যতটুকু আমাদের সাপোর্ট দেওয়ার আমরা সাপোর্ট দিচ্ছি, এই মামলা যেন বিচার নিশ্চিত হয়। একইভাবে আমরা যদি কোনো সাক্ষীর সুরক্ষা, তাদের যাতায়াত এবং তার বিষয়গুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, আমরা এখনো পর্যন্ত এরকম কোনো সাক্ষী আমাদেরকে বলে নাই, তবে আমরা প্রত্যেকটা সাক্ষীর খোঁজখবর আমাদের আছে। টাঙ্গাইল জেলার বাসিন্দা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন 2022 সালে 82তম দীর্ঘমেয়াদী কোর্সে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেছিলেন। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। 24-এর বন্যার ক্ষত কাটিয়ে ওঠার আগেই ফের আকস্মিক বন্যার কবলে শেরপুরবাসী। সম্প্রতি টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর বাঁধ ভেঙে ভেসে যায় মাছের পুকুর ও ফসলের ক্ষেত। ঢলের পানি কমায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হচ্ছে আর প্রণোদনা দিয়ে সহায়তা করা হবে। জাহিদুল খান সৌরভের প্রতিবেদন।
2024-এর বন্যার ক্ষতি পুষিয়ে ওঠার আগেই সম্প্রতি আকস্মিক বন্যায় বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কৃষি সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। মহারশী নদীর বাঁধ ভেঙে ভেসে যায় ফসলের ক্ষেত ও মাছের পুকুর। পানির নিচে তলিয়ে যায় বিস্তীর্ণ রোপা আমন ও শীতকালীন আগাম সবজি। ক্ষতিগ্রস্ত হন ঝিনাইগাতি উপজেলা সহ আশপাশের শত শত কৃষক। অনেকের বাড়িঘর বিলীন হয়ে গেছে, অনেকের বাড়ি ছাড়া, এবং হাজার হাজার জমির আবাদি জমি নষ্ট হয়ে গেছে। আমার 1 একর জমিন পাহাড়ের ঢল্লা এসিয়া তলা গেছে। 2-1 দিন পানি যদি না কমে তাহলে মনে করেন এটা আশা করা যায় না এবং এটা আর ঘরে তোলা যাবে না। অনেকগুলো মাছ ছাড়ছি, অনেক টাকা ইনভেস্ট করছি, কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন পানি হঠাৎ করে আসলো, আসার পরে আমার পুকুরের মাছ সব চলে গেছে। আমাদের সরকারের কাছে একটা আবেদন, যদি আমাদেরকে একটা এই পাহাড়ের এদিক দিয়ে একটা মহারশী নদীতে একটা বেড়িবাঁধ করে দিত, আমাদের জন্য আসলে খুব ভালো হইতো। কৃষি বিভাগ বলছে ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলায় 1576 হেক্টর জমির রোপা আমন আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ডুবে নষ্ট হয়েছে 86 হেক্টর জমির শীতকালীন আগাম সবজি। ভেসে গেছে অর্ধশতাধিক পুকুরের মাছ। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সরকারি প্রণোদনার আমনের চারা এবং রবি শস্যর বীজ দেওয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তা। আমরা কৃষি বিভাগ সর্বাধিক কৃষকের পাশে আসছি। আমরা সব জায়গায় তাদের পাশে থেকে আমাদেরকে সার্বক্ষণিক তাদেরকে পরামর্শ প্রদান করছি। রবি প্রণোদনা বা পুনর্বাসন কর্মসূচির আওতায় তাদেরকে আগাম রবি শস্য এবং সরিষা আবাদ করার জন্য পরামর্শ দিচ্ছি। উজানের ঢলের তোড়ে ভেঙে যায় নদী তীরবর্তী অনেক কাঁচা ঘর। সবকিছু হারিয়ে পরিবার নিয়ে সড়কের উঁচু স্থানে আশ্রয় নেয় বন্যার্ত পরিবারগুলো। পানি নেমে গেলে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত শুরু হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। স্থানীয় বাঁধ ভেঙেছে, এটা হচ্ছে প্রায় 30 মিটারের মতো অংশ। এছাড়া অন্য জায়গায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাইনি। খুব দ্রুতই সংস্কার করে দিব। আমরা অলরেডি এটা সংস্কারের জন্য চাহিদা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চেয়ে পাঠিয়েছি। নদীর ভাঙাবাঁধ পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে ভাঙাবাঁধ মেরামতের আশ্বাস দেন জেলা প্রশাসক। আমরা সবসময় খোঁজ খবর নিচ্ছি। আমাদের পক্ষ থেকে আমাদের উপজেলা প্রশাসন ইউনূস সাহেব দেখাশোনা করেছেন। আমাদের যে বাঁধের কাজ চলছে, অনেক যেখানে বাঁধ হয়েছে সেখানে ভাঙেনি, কিন্তু পুরো বিষয়টা একটু টেকসই হওয়া দরকার ছিল। আমরা উপরে কর্তৃপক্ষ নিশ্চয়ই জানাবো যে যেখানে ভেঙেছে বা যেখানে ভবিষ্যতে ভাঙার সম্ভাবনা আছে সব কিছু মিলেই যেন একটা সাস্টেনেবল হয়, এমন একটা দীর্ঘস্থায়ী বাঁধ দেওয়া হয়। 1988 সালের পর 2024-এর ভয়াবহ বন্যার সাক্ষী হয় শেরপুর জেলাবাসী। ক্ষতিগ্রস্ত হয় 7,000-এরও বেশি ঘরবাড়ি, নষ্ট হয় কয়েক হাজার হেক্টর ফসলি জমি, বেঁচে যায় 1,700 খামারের মাছ। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই ফের বন্যায় ক্ষতিগ্রস্ত নিম্নাঞ্চলের মানুষ। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। নওগাঁয় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী প্যাডেল চালিত রিকশা। শ্রম ও সময় বাঁচাতে এবং আয় বাড়াতে চালকরা ঝুঁকছেন ব্যাটারি চালিত অটোরিকশায়। জেলায় অন্তত 50টি কারখানায় মাসে উৎপাদিত হচ্ছে শত শত অটোরিকশা। আব্বাস আলীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রিকশা চালক সিরাজুল ইসলাম গত 4 দশক থেকে নওগাঁ শহরে প্যাডেল চালিত রিকশা চালিয়ে সংসারের খরচ চালাচ্ছেন। তবে যাত্রীরা এখন আর প্যাডেল রিকশায় না ওঠায় কমেছে আয়। ব্যাটারি চালিত অটোরিকশা কেনার সামর্থ্য না থাকায় প্যাডেলের রিকশায় এখন শেষ ভরসা। 2 বছর আগেও প্যাডেল চালিত রিকশায় দিনে আয় হতো 200 থেকে 300 টাকা, এখন তা নেমে এসেছে 80 থেকে 100 টাকায়। অথচ ব্যাটারি চালিত অটোরিকশায় প্রতিদিন আয় 500 থেকে 700 টাকা। গত 40 বছর থেকে রিক্সা চালাচ্ছি। 1 বছর আগে তাও 200-300 টাকা ভাড়া হচ্ছিল, এখন আর ভাড়া হয় না অত। এখন 80-90 টাকা ভাড়া হয়। এই টাকা দিয়ে সংসার চলিচ্ছে না তো। একসময় শহরের অলিগলিতে শোনা যেত প্যাডেল রিকশার ক্রিং ক্রিং আর টুংটাং শব্দ। তবে গত 5 বছরে সে স্থান দখল করেছে ব্যাটারি চালিত অটোরিকশা। গ্রাম থেকে শহর সবখানে এখন অটোরিকশার দৌরাত্ম। 20 বছর থেকে পায়ে রিক্সা চালে, এখন আর পারিচ্ছি না। এই জন্য ব্যাটারি চালিত রিক্সা নিয়ে আমার পরিবারকে আমি কোনোরকমকে নির্ভর করছি। আমরা অনেক সুবিধা পাই এতে। গাড়ি মনে করেন যে আমাদের খাটনি কম, কাজের ফাঁকে ফাঁকে চালাচ্ছি এবং পারমিটভাবেও চালাচ্ছি। দিনে মনে করি 500-700 টাকা আসে। পরিশ্রম করলে সংসারে করার পর সন্ধ্যার পরে গাড়িটা বের করে, বা সকালে বের হয়ে গাড়ি মানে 500 টাকা বা 1000 টাকা কামাই করে আসে, আবার সংসারে কাজ করে। এই জন্য মানে এই গাড়িটা খুব ভালো।
কারখানার মালিকরা জানান, ব্যাটারি সহ পুরো রিকশার দাম হয় প্রায় 1,40,000 টাকা। জেলায় মাসে তৈরি হয় অন্তত 250টি অটোরিকশা, যার খরচ প্রায় 2 কোটি টাকা। নোয়া তো দাম ছিল কম, 70 টাকা 75 টাকা কেজি, এখন অনেক দাম বেড়ে গেছে, 90 টাকা 95 টাকা কেজি লাগে গেছে। একটা গাড়িতে আমার খরচ আসে মোটামুটি 80 থেকে 85, বিক্রি হয় 90,000-এর মতো। তবে আগে মানুষ রিক্সা চালাতো, পায়ে রিক্সা চালাতো, খুব কষ্ট হতো। এখন ব্যাটারি চালিত গাড়ি নামে তো সবার সুবিধা হয়েছে। প্রতিটি রিকশা থেকে 4 থেকে 5,000 টাকা আয় করলেও ঋণের জন্য কারখানার মালিকদের নির্ভর করতে হয় বেসরকারি সংস্থার উপর। এতে আয়ের একটি অংশ চলে যায় সুদ পরিশোধে। এই টাকাটা যদি আমরা দেখা যাচ্ছে যে কোনো ব্যাংকের মাধ্যম থেকে পাই, তাহলে আমাদের অল্প সুদে মানে অল্প লাভে ব্যবসাটা করতে আমাদের পক্ষে আর কি ভালো হবে। আর কম রেট ছিল আগে, কম মজুরি খরচটা বানানা আগে ছিল 60, আর এখন হয়েছে মোটামুটি বের হয় 80-85 হাজার, গত 2 থেকে 3 বছরে। এটা চাহিদা বাড়ায় বেড়েছে কর্মসংস্থানও। শিল্প সম্ভাবনা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন বিসিক শিল্পনগরীর কর্মকর্তা। বিসিক একটা সুবিধা আছে যে আমরা খুবই সরল সুদে আমরা ঋণ দিই। সেটা হচ্ছে নারী উদ্যোক্তা হলে 5% এবং পুরুষ উদ্যোক্তা হলে 6% সহজ শর্তে আমরা ঋণ দিই। আমাদের কাছে আসলে আমরা তাদেরকে এই স্বল্প সুদে ঋণ খুব সহজে আমরা ঋণ দিতে ব্যবস্থা করে দেবো, এবং তাদের যদি অন্য কোনো কারিগরি কোনো সহযোগিতা লাগে সে ব্যাপারেও কিন্তু আমরা সহযোগিতা করতে পারবো। কয়েক বছর আগেও নওগাঁ শহরের প্রতিটি অলিগলি মুখরিত থাকত প্যাডেল চালিত রিকশার শব্দে। তবে সময়ের সাথে সেই রিকশা এখন বিলুপ্তির পথে। আব্বাস আলী, এখন নওগাঁ। ফিলিপিন্স ও তাইওয়ানের পর সুপার টাইফুন রাগাসা আছড়ে পড়েছে হংকং ও চীনে। প্রবল বাতাস ও অব্যাহত বৃষ্টিতে স্থবির জনজীবন, সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিকে রাগাসার আঘাতে তাইওয়ানে প্রাণ হারিয়েছেন অন্তত 14 জন। ভেঙে পড়েছে অনেক রাস্তাঘাট ও সেতু। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদনে। বুধবার সকালে হংকং ও চীনে আঘাত হানে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন রাগাসা। এর প্রভাবে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাস। হংকংয়ে পূর্ণ শক্তিতে রাগাসা আঘাত হানায় ঘরে অবস্থান করছে সাধারণ মানুষ। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, খোলেনি দোকানপাটও, বাতিল করা হয়েছে 700-র বেশি ফ্লাইট চলাচল। এছাড়া রাগাসার প্রভাবে হংকংয়ের ল্যান্টাও দ্বীপের উপকূল এলাকায় তীব্র ঢেউ আছড়ে পড়েছে। নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে হংকং কর্তৃপক্ষ। রাগাসার আঘাতে স্থবির চীনের প্রযুক্তি নগরী সেনজেনও। প্রবল বাতাস ও টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে অনেক গাছপালা। নগরবাসীকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সেনজেন কর্তৃপক্ষ। বাতিল করা হয়েছে গণপরিবহন চলাচল। এরপরও রাস্তায় নেমেছে অনেকে। রাগাসার আঘাতে মুখ থুবড়ে পড়েছে ম্যাকাওয়ের ট্যুরিস্ট হটস্পট সেনাডো স্কোয়ার। পর্যটক শূন্য হয়ে পড়েছে স্থানটি। বুধবার সকাল থেকে ম্যাকাওয়ে জারি রয়েছে 10 নং সতর্কতা সংকেত। এদিকে টাইফুন রাগাসার আঘাতে লন্ডভন্ড তাইওয়ান। মারা গেছে বেশ কয়েকজন, নিখোঁজ অন্তত 30 জন। ভূমিধস ও পানির তোড়ে ভেঙে পড়েছে সড়ক, মহাসড়ক ও সেতু। বন্যার কবলে তাইওয়ানের বৃহত্তম অঞ্চল হুলিয়েন। এর আগে সোমবার ফিলিপিন্সের উত্তর অংশে ব্যাপক তাণ্ডব চালায় টাইফুন রাগাসা। এতে প্রাণ হারিয়েছে 3 জন, এখনও নিখোঁজ অনেকে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। শেষ করবো এখন বাণিজ্য, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, জাতিসংঘে বিশ্ব নেতাদের ডক্টর ইউনূসের বার্তা, জানালেন প্রেস সচিব। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন করতে যাচ্ছি এবং এটা একটা ফ্রি, ফেয়ার, পিসফুল, ক্রেডিবল এবং খুবই উৎসব মুখর একটা ইলেকশন হবে। সন্ধ্যা নামলেই ঢাকার দর্শনীয় স্থানে চুরি, ছিনতাই আতঙ্ক। কর্মসংস্থান সংকট ও বেকারত্বে বাড়ছে অপরাধ, বলছেন গবেষকরা। শিক্ষক কর্মকর্তাদের টানা আন্দোলনে অচল হয়ে পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। চাকসুতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। তাইওয়ানে সুপার টাইফুন রাগাসার আঘাতে 14 জনের মৃত্যু। হংকংয়ে 7 শতাধিক ফ্লাইট বাতিল, স্থবির জনজীবন। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন।
সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/এখন।